ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একজনকে টাকা ধার দিয়েছেন এবং তার বিনিময়ে জমি নিয়েছিলেন বন্ধক হিসাবে। তো উনি সেখানে উৎপাদন করছেন, খাচ্ছেন। উনি এখন জানতে পারছেন যে এটা ঠিক না। উনি এখন কি করবেন? আগে যেটা নিয়েছেন বা ও তো টাকা এখন দিতে পারবে না ফেরত, ও টাকা দিয়ে বিপদে পড়ে গেছেন, এখন উনি কি করবেন? উত্তরে বলবো, প্রথমে আমাদের কিন্তু দুইটা বিষয় পার্থক্য করতে হবে। একটি হলো ইজার, যেটা ইজার, আর একটা হলো রহন, অর্থাৎ যেটা ইজারা দেওয়া, ভাড়া দেওয়া, জমি ভাড়া দেন এটা, আর হলো বন্ধক দেওয়া। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য করতে হবে দিয়ে নিয়ম অনুযায়ী। কারণ আমাদের যদি পার্থক্য না করেন আপনারা, তাহলে কিন্তু এখানে ফতোয়া দেওয়া বা আপনাদেরকে উত্তর দেওয়া এটা কঠিন হয়ে যাবে। এই জিনিস দুইটা কিন্তু বুঝতে হবে যে সমাজে কি নামে অনেক জায়গায় ইজারাকে বন্ধক বলে। ইজারা যেটা ভাড়া দেওয়া, যেটা বর্গা দেওয়া, সেটাকে বন্ধক বলে, কিন্তু আসলে তো সেটা বন্ধক না। বন্ধক কি জিনিস? বন্ধক হলো যে আপনি এক টাকা কারো কাছ থেকে ধার নিচ্ছেন, কারো কাছ থেকে কোনো কিছু ধার নিচ্ছেন, তার বিনিময়ে সিকিউরিটি স্বরূপ একটা কোনো কিছু তার কাছে জমা রাখবেন, সেটা হলো বন্ধক। সুতরাং ইজারা যেটা, সেটাকে বন্ধক বলবেন না, সেটাকে বন্ধক বলবেন না। তাহলে এভাবে আমরা চললে আমাদের উত্তর দেওয়াটা সহজ হবে। এখন প্রশ্ন হলো যে ইজারা দেওয়া যেটা, সেটা বৈধ কিনা? হ্যাঁ, ইজারা দেওয়া বৈধ, কিন্তু শর্ত হলো যে আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য দিতে হবে, প্লাস নির্দিষ্ট টাকার বিনিময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআম্মা বিশাইইন মা'লুম মাযমুন ফালা বা'স বিহি, মুসলিমের হাদিস। অর্থাৎ যদি নির্দিষ্ট সময়ের জন্য হয় এবং নির্দিষ্ট টাকার বিনিময়ে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যখন উদাহরণস্বরূপ আমরা বলবো যে 1 বিঘা জমি আপনি কারোকে ইজারা দিচ্ছেন 2 লক্ষ টাকার বিনিময়ে 5 বছরের জন্য, এটি বৈধ। মনে রাখুন, 5 বছরের জন্য তাকে দিচ্ছেন 1 বিঘা জমি 2 লক্ষ টাকার বিনিময়ে, এটি বৈধ। কারণ এটা নির্দিষ্ট সময়ও আপনি উল্লেখ করলেন, নির্দিষ্ট ভাড়াও আপনি উল্লেখ করলেন, এখানে এটি কোনো সমস্যা নেই, এটি বৈধ। এবার আসি বন্ধক কোনটা। বন্ধক হলো যে আপনার কাছে সে টাকা ধার নেবে, 2 লক্ষ টাকা ধার নেবে, কিন্তু আপনি তাকে দিতে ভরসা পাচ্ছেন না, আপনি তাকে টাকাটা দিতে ভরসা পাচ্ছেন না। তো কি করবেন তখন? তখন আপনি বললেন যে তোমার জমি দাও আমাকে। আচ্ছা, কেন? কারণ যাতে এটা সিকিউরিটি হয়। তো এটা হলো বন্ধক, এটা হলো বন্ধক। কিন্তু আমাদের দেশে আমি যেটা শুনলাম, আমার এটা জানা ছিল না, আমি মনে করতাম যে ব্যাংকগুলোর মতো করে মানুষ মনে হয় করে এটা, যে কি করে জমিটা নেয় ঠিক, কিন্তু কোনো দলিল নেয় না। আপনি যদি বন্ধকে দিবেন, তাহলে জমির দলিল তাকে দিয়ে দিতে হবে, আপনি নিয়ে নেবেন তার কাছ থেকে। আপনি যদি তার কাছ থেকে কোনো কিছু সিকিউরিটি স্বরূপ নেন, তাহলে আপনাকে জমির দলিল নেওয়া লাগবে। দলিল যদি না নেন, তাহলে এটা কিসের সিকিউরিটি হলো? দলিল যদি তার কাছে থাকে। শুধু দলিল না, আপনি দলিল নেবেন, দলিল নিয়ে এভিডেভিট করে নিতে হবে। এভিডেভিট করে নেবেন, অর্থাৎ এভিডেভিট হলো যে স্ট্যাম্পে স্বাক্ষর করে নেবেন যে ওই টাকা যদি সে ফেরত দিতে না পারে, তাহলে এই জমি আপনার হয়ে যাবে। এবং কোর্টের মাধ্যমে এটা করতে হয়, আপনাদের জানা আছে। যেভাবে ব্যাংকে করে আপনাদের অনেকেরই জানা আছে। ব্যাংক যখন আপনাকে টাকা ধার দেয়, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ, তখন তারা জমির দলিল নেয়, প্লাস জমির দলিল নিয়ে এভিডেভিট করে নেয় যে কোনো কারণে যদি ব্যর্থ হয়, তাহলে সে জমি তাদের হয়ে যাবে। এভাবে এটা হলো বন্ধক, মূলত এভাবে বন্ধক। কিন্তু যদি আপনি তার কাছে মানে ইয়াই না নেন, জমির দলিলই না নেন, এভিডেভিট না করেন, তাহলে কিসের আপনি বন্ধক নিলেন তার কাছে? এটা তো কোনো মূল্য নাই। আর আর আচ্ছা, যদি ধরি যে আমরা এটা, অনেকে বলবেন যে তাহলে তো এটা বন্ধক হলো না। তো বন্ধক হলো না, কি হলো? ইজারা হলো না? ইজারা হবে না। কারণ ইজারা কি? ইজারা দিতে হবে নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট টাকার বিনিময়ে। এখানে নির্দিষ্ট সময়ের জন্য দিলেন না, অর্থাৎ কি, যে 2 লক্ষ আপনি টাকা দিলেন আর বললেন যে যখন তুমি টাকা দেবা তখন তোমাকে আমি জমি ফেরত দিয়ে দেবো। এটা ইজারা এভাবে চলবে না, কারণ এক্ষেত্রে জুলুম হয়ে যাবে নির্দিষ্ট একজনের উপর। কিভাবে? ধরেন আপনি দিলেন তাকে 2 লক্ষ টাকা, আর দিয়ে সে বলল যে তুমি মানে যখন টাকা দিয়ে দিবে আপনাকে, তখন আপনি জমি ফেরত দিবেন। এক্ষেত্রে যদি আপনাকে 6 মাস পরে যদি আপনাকে মানে দিয়ে দেয়, মানে কি বলে, মানে খুব মানে দেরি করে যদি আপনাকে দেরি করে দেয় বা তাড়াতাড়ি দেয়, যেটাই হোক না কেন, এক্ষেত্রে যেটা সমস্যা যেটা ঘটবে, যে কারোর প্রতি জুলুম হয়ে যাবে, কারোর উপর জুলুম হয়ে যাবে। কারণ আপনি যদি দেখা যায় যে অনেক দিন ব্যবহার করছেন জমিটা, সেখান থেকে অনেক টাকা পেয়ে গেলেন, আবার কম দিন হলে আপনি টাকা পাবেন না, আপনি বেশি টাকাই পাবেন না, তাহলে এটা জুলুম হয়ে গেল।
এটা যে কোনো একজনের উপর জুলুম হবে এক্ষেত্রে, সময় নির্দিষ্ট না করলে। আর প্লাস এত আমাদের দরকার নেই জুলুম টুলুমের কথা, সোজা কথা এটা বৈধ না ইসলামে। ইসলাম বৈধ করেছে যদি নির্দিষ্ট সময়ের জন্য হয় এবং নির্দিষ্ট টাকার বিনিময় হয়। সেহেতু এটা আপনাকে যদি আপনি বন্ধক না বলতে চান, ইজারা বলতে চান, তবুও তো হারাম, তবুও সেটা জায়েজ না, তবুও সেটা জায়েজ না। সুতরাং আমি বলবো যে যারা বন্ধক নেন জমি, তাদেরকে বলবো যে বন্ধক যদি নিতে চান তাহলে কি করবেন, আপনি দলিল নিয়ে নেবেন তার কাছে, দলিল নিয়ে আপনি এভিডেভিট করে নেবেন, যেভাবে ব্যাংক করে, যাতে সে যদি ব্যর্থ হয় আপনাকে টাকাটা ব্যর্থ হয়ে যায়, যাতে জমিটা আপনার হয়ে যায়। এটা হলো সিকিউরিটি, এটা হলো বন্ধক। বন্ধক অর্থ এটাই মূলত বন্ধক। সুতরাং এটা করে নেবেন, এটা করে নেবেন। আর জমি সে খাক, আপনি কেন চাষাবাদ করবেন? আপনি চাষাবাদ করবেন না জমি, এক্ষেত্রে এটা আপনার অধিকার নাই, কারণ আপনি চাষাবাদ করলে তো সুদ হয়ে গেল। এটা কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেকটা ধার যদি সেখানে অতিরিক্ত মুনাফা থাকে, ফায়দা থাকে, সেটা হলো সুদ। সুতরাং এক্ষেত্রে যদি আপনি জমি চাষাবাদ করেন তাহলে তো এটা সুদ হয়ে গেল। সুতরাং আপনি করে নেবেন, এভিডেভিট করে নেবেন, তার দলিল নিয়ে নেবেন, কোর্টের মাধ্যমে এভিডেভিট করবেন, কিন্তু জমি সে ব্যবহার করুক, তার জমি তাকে ব্যবহার করতে দিবেন, অসুবিধা নেই, সে তার জমি ব্যবহার করবে। যেমনটি ব্যাংকের ক্ষেত্রে করে থাকে, জমি সে ব্যক্তি নিজের জমি নিজে ব্যবহার করে, কিন্তু আপনার দলিল আপনার কাছে জমা দেওয়া থাকবে। এখন প্রশ্ন হলো যে আপনি যে ব্যক্তি এটা নিয়েছেন এবং চাষ করেছেন, আপনার এক্ষেত্রে যেটা আপনি করতে পারেন সেটা হলো যে আপনি যে পরিমাণ ফসল আপনি উৎপাদন করেছেন, যে খরচ আপনার হয়েছে, সে খরচটা নিয়ে নেবেন। সে খরচটা নিয়ে বাদ বাকি ফসল আপনি তাকে দিয়ে দিবেন, বা ফসলের টাকা মূল্যটা ধরবেন, স্বাভাবিক যে প্রচলিত মূল্য সেটা ধরে তাকে দিয়ে দিবেন। অথবা যদি আপনি চান যে সে তো টাকা আপনাকে দিতে পারবে না, এক্ষেত্রে আপনার জন্য একটা সুযোগ আছে, সে যেহেতু আপনাকে টাকা দিতে পারছে না এখন আপাতত, সেহেতু আপনি চাষাবাদ করেন, দিয়ে আপনার প্রচলিত যে মূল্য, কম বেশি কিন্তু না, প্রচলিত যে মূল্য আসবে আপনার ফসল উৎপাদনের পর ফসলের, সে মূল্য তার থেকে কাটতে থাকবেন। হ্যাঁ, আপনি যদি সে যখন টাকা ফেরত দেবে তার পূর্ব পর্যন্ত যদি ধরেন 50,000 টাকা ফসল খেয়ে থাকেন, তাহলে তার কাছ থেকে 50,000 নেবেন না। এটি আপনার জন্য সুযোগ আছে, বিদ্যানগণ এটিকে বৈধ বলেছেন, যে এক্ষেত্রে এটি করতে পারেন। এখন যেহেতু টাকা দিতে সে পাচ্ছে না, এক্ষেত্রে এটা আপনার জন্য পথ রয়েছে। আপনি এখন আমি আবার বলছি, যেটুকু ফসল উৎপাদন করেছেন সেটুকুন মূল্য প্লাস যেটুকু করবেন সেটুকুন মূল্য ধরে শেষে যে ওর কাছ থেকে ওই টাকাটা নেবেন না, ওই পরিমাণ। কিন্তু কম বেশি করবেন না, আপনার যেটা দাম প্রচলিত মূল্য সেটাই ধরবেন, প্লাস আপনার কেটে নেবেন, আপনার পারিশ্রমিক যে ফসল উৎপাদনের যে পরিশ্রম করেছেন সেটাও আপনি কেটে নেবেন। সোজা কথা, মোট হিসাব করে যে টাকাটা আপনি লাভ পেয়েছেন বা হয়েছে সেটা আপনি তার কাছ থেকে কেটে নেবেন, সেটা তার কাছ থেকে নেবেন না। এটাই আপনার জন্য এখন সুযোগ রয়েছে। কিন্তু এরপর থেকে আমি বলবো যে যদি ইজারা নিতে চান, আমি আবারও বলছি, জমি যদি কেউ ইজারা নিতে চান, ভাড়া নিতে চান, তাহলে ভাড়া দিবেন নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট টাকার বিনিময়ে, নির্দিষ্ট টাকার বিনিময়ে দিবেন, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য দিবেন না, এটাও বৈধ না। সুতরাং আমরা আপনাদেরকে যেটা আগে ফতোয়া দিয়েছি সেটা সঠিক আছে, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে বললাম যে বন্ধক যদি নিতে চান, আর যদি বন্ধক বলতে চান, তাহলে বন্ধকের ক্ষেত্রে আপনারা জমির দলিল নিয়ে নেবেন, জমির দলিল নিয়ে এফিডেভিট করে তারপরে তাকে তার জমি খেতে বলবেন, আপনি খাবেন না, কারণ আপনি খেলে তো সুদ হয়ে গেল। যে আপনার কাছে টাকা ধার নিয়েছে তাকে খেতে বলবেন, সে জমি থেকে উপকার লাভ করুক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।